There it is, 50 for Lytton Dust, showed real class. সাকিব লিটনের ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয়বারের মতো লিড বাংলাদেশে। টাইগারদের 326 রানের জবাবে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ বিনা উইকেটে 61 রান, এখনো 17 রানে পিছিয়ে অতিথিরা। তৃতীয় দিনেও বৃষ্টির বাধায় খেলা হয়নি প্রায় 25 ওভার। দেখছিলেন খেলার সময় শিরোনাম। খেলার সময় মানে ক্রিকেট, ফুটবল সহ খেলার দুনিয়ার সব খবর, সর্বশেষ খবর আর খেলার জগতের নানা খবর জানাতে আপনাদের নিয়মিত আয়োজন এই খেলার সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। এছাড়া বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। অপি ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। অপি ভাই, আজকে বুঝতেই পারছেন আজকে তৃতীয় দিন দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ দলের যে টেস্ট ম্যাচটা হচ্ছে চট্টগ্রামে, এবং এই তৃতীয় দিনে কি অবস্থা ম্যাচের সবকিছু নিয়ে আপনার সাথে আসলে অনেক আলোচনা হবে, বিস্তারিত আলোচনা হবে। তবে তার আগে আজকের আমরা ম্যাচের প্রতিবেদনটা একটু দেখে আসি। শুরুতেই বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। বৃষ্টির বাধায় আজও দিনের পুরোটা খেলা হয়নি। তৃতীয় দিন শেষে স্বাগতিকদের বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে 17 রানে। সফররত দক্ষিণ আফ্রিকা টাইগারদের প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ছিল 326 রান, জবাবে দিন শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে 61 রান। এর আগে প্রোটিয়াদের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল 248 রান। বৃষ্টির হুমকির সাথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ইতিহাসে দ্বিতীয়বার লিড নেওয়ার উজ্জ্বল সম্ভাবনা নিয়েই তৃতীয় দিন মাঠে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। কিন্তু আগের দিনের সাথে মাত্র 12 রান যোগ করে ব্যক্তিগত 28 রানে স্টেইনের এলবিডব্লিউর ফাঁদে পড়েন টাইগার অধিনায়ক। সেই সাথে কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে ওঠে টাইগারদের লিডের স্বপ্ন, কারণ দলীয় স্কোর তখন 5 উইকেটে 195 রান। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ও লিটনের ব্যাটে আবারও স্বপ্নের জাল বুনতে শুরু করে টাইগার সমর্থকরা। বৃষ্টির হানায় 30 মিনিট খেলা বন্ধ থাকলেও সময়ের ব্যবধানে প্রোটিয়াদের বিপক্ষে ঠিকই নবম টেস্টে দ্বিতীয়বারের মতো লিড নেয় বাংলাদেশ। তবে লিজনের সাথে 82 রানে গুরুত্বপূর্ণ জুটি করে ক্যারিয়ারের 20তম 50 থেকে মাত্র 3 রান দূরে থাকতে হার মারের শিকার হন সাকিব। এরপর লিটনকে সঙ্গী করে অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে শহীদ আউট হন 25 রানে। তবে অন্য প্রান্তে ঠিকই ক্যারিয়ারের প্রথম 50 তুলে নেন দিনাজপুরের ক্রিকেটার লিটন দাস। কিন্তু ইনিংসটা বেশি বড় করতে পারেননি এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। দলীয় 319 ও ব্যক্তিগত 50 রানে থামেন তিনি। কিছু সময় পর বাংলাদেশও অল আউট হয়ে যায় 326 রানে। প্রোটিয়া পেসার ডেল স্টেইন ও হারমান নেন 3টি করে উইকেট। 78 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষ দল দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক পেস আগ্রাসনের সামনে বেশ সাবধানী ছিলেন দুই প্রোটিয়া ওপেনার। তবে দলীয় 61 রানে আলোক স্বল্পতার কারণে বন্ধ হয়ে যায় খেলা। এরপর বৃষ্টির হানায় 25 ওভার আগেই বন্ধ ঘোষণা করা হয় তৃতীয় দিনের খেলা। ব্যান জাইল 33 ও এলগার 28 রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। শায়লা পারভিন, সময় সংবাদ। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি অপি ভাইয়ের কাছে। অপি ভাই, আসলে প্রথম দিনের ম্যাচ রিপোর্টটা তো আমরা তৃতীয় দিনের ম্যাচ রিপোর্টটা দেখলাম প্রথম টেস্টের। ম্যাচের যে অবস্থা, ছোট্ট করে আসলে প্রথম প্রশ্নটাই যাবে এভাবে, আসলে কি দেখতে পাচ্ছেন ম্যাচের ভবিষ্যৎ হিসেবে? আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য সামনের যে দুটো দিন আছে, আগামীকাল এবং তারপরের দিন, বাংলাদেশের জন্য ভেরি ক্রুশাল। কারণ এই মুহূর্তে কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের মাথায় যে সাউথ আফ্রিকায় কিন্তু টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুটটা কিন্তু তাদেরই মাথায়। শীর্ষস্থানটা যেহেতু তাদের, আমার কাছে মনে হয় যে টিম লাইক সাউথ আফ্রিকা যে কোনো সময় কিন্তু ঘুরে দাঁড়াতে পারে তারা। প্রথম ইনিংসে অবশ্যই তাদের ব্যাটসম্যানদের ব্যর্থতার পরে কিন্তু তারা অবশ্যই চাইবে যে বাংলাদেশের সাথে, যেহেতু আর দুটি মাত্র দিন আমাদের হাতে আছে, তো কালকের দিনটা চাইবে যে অবশ্যই প্রথম সেশন এবং সেকেন্ড সেশনটা যে বাংলাদেশের বোলারদের দাপটের সাথে যাতে তারা ব্যাট করে। আমার কাছে মনে হয় এরকম একটা কিছু প্ল্যান থাকবে, যেহেতু হাতে মাত্র একটা হয়তো 1 ঘন্টা দিনের শেষে যদি বাংলাদেশকে তারা ব্যাটিং করে ছেড়েও দেয়, আমার কাছে মনে হয় যে একদিন 1 ঘন্টা সম্পূর্ণ ব্যাটিং করাটা আসলে বাংলাদেশের জন্য
তা আবার চতুর্থ ইনিংসে গিয়ে ব্যাট করাটা ভেরি টাফ হয়ে যাবে, কারণ উইকেটটাও আসলে বোলারদের ফেভারে চলে যায় তখন। এখন চতুর্থ দিনে উইকেট, এটা কিন্তু সব জায়গাতেই দেখবেন যে একটু কিন্তু প্রথম দিনের দ্বিতীয় দিনের মতো কিন্তু আচরণ করে না। হয়তো টার্ন থাকবে বেশি, না হয় হয়তো পেস বোলারদের বল একটু লো থাকবে, এরকম হবেই। আমার কাছে মনে হয় যে চতুর্থ ইনিংসে আসলে বাংলাদেশের জন্য ব্যাট করাটা, তা আবার সাউথ আফ্রিকার বোলারদের বিপক্ষে ব্যাট করাটা খুব কঠিন হবে, যেখানে স্টেইন, মর্কেল এবং ফিল্যান্ডারের মতো বোলাররা রয়েছেন। ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে সত্যি চতুর্থ ইনিংসে ব্যাট করতে গিয়ে এরকম বোলারদের সম্মুখীন হওয়াটা আসলে খুব কঠিন ব্যাপার হবে বাংলাদেশ। আসলে ভবিষ্যৎ থেকে যদি এবার একটু বর্তমানে ফিরে আসি, তাহলে আজকের ম্যাচটাতে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা ছিল বলে মনে করছেন, বা আসলে কোন জায়গাটায় আসলে আমাদের বাংলাদেশ দল খেই হারিয়ে ফেলেছে, বা কোন জায়গাটাতে দক্ষিণ আমার কাছে মনে হয় যে আমরা যখন ব্যাট করছিলাম সকালে, যখন মুশফিক এবং সাকিব ব্যাট করতে নামলো, মুশফিক আউট হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু সুন্দর একটা জুটি দেখতে পেয়েছিলাম। মাহমুদুল্লাহ এবং তামিমের গড়া 89 রানের ইনিংসে যে জুটিটা ছিল, তারপরে কিন্তু লিটন দাস এবং সাকিবের 82 রানের জুটিটাই কিন্তু মানে সর্বোচ্চ ছিল। তো আমার কাছে মনে হয় যে ওই সময়টা সাকিবের আউট হয়ে যাওয়াটা, আমার কাছে মনে হয় বাংলাদেশ ওখান থেকে ম্যাচটা একটু দূরে ছিটকে পড়ে। হয়তো যদি সাকিব আর একটু কিছুক্ষণ সময় যদি লিটনের সাথে ব্যাট করতে পারতো, হয়তো আমরা 400 কাছাকাছি হয়তো আমরা যেতে পারতাম। তো তারপরেও কিন্তু আমার কাছে মনে হয় লিটন দাস অসাধারণ ব্যাটিং করেছেন। এই কারণেই বলবো যে লিটন দাস কিন্তু একজন ওপেনার, আমরা জানি একজন ওপেনার কিন্তু কখনোই পুরন বলে 7 নম্বরে গিয়ে ব্যাট করতে কিন্তু অভ্যস্ত নয়। আর টেস্ট ম্যাচে ইটস ভেরি টাফ, আমি বলবো অনেক টাফ টিম লাইক সাউথ আফ্রিকার বোলারদের এগেনস্টে ব্যাট করাটা। সেকেন্ড ইনিংসে 7 নম্বরে গিয়ে একজন ওপেনার ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন সেখানে হতে হয়। ভাই, আপনি যে পয়েন্টটা ধরলেন, সেই পয়েন্টে যদি আমরা একটু পৃথিবীর অন্যান্য হিস্ট্রিগুলো দেখি, অ্যাডাম গিলক্রিস্ট যিনি কিনা আসলে মানে আমরা জানি যে আসলে ওয়ানডেতে ওপেনিং করতেন, তিনি কিন্তু টেস্টে ঠিক এরকমই আসলে 5-6 নম্বরে ব্যাটিং করতেন। আমরা আমাদের প্রতিপক্ষ যদি সাউথ আফ্রিকার কথা বলেন, সেখানেও কিন্তু কোয়েন্টিন ডি কক, যিনি আসলে ওপেনার, একজন জেনুইন ওপেনার, তিনিও কিন্তু ব্যাট করে থাকেন 5-6 নম্বরে। তো সেক্ষেত্রে লিটন দাসের ক্ষেত্রে যদি আমরা লিটন দাসের ক্ষেত্রে এই কারণেই বলছি, লিটন দাস কিন্তু ঘরোয়া ক্রিকেটেও আমাদের যেটা ফার্স্ট ক্লাস ক্রিকেট আমরা খেলি, সেখানেও কিন্তু লিটন দাস কিন্তু অ্যাজ এ ওপেনার হিসেবে কিন্তু নামেন। কিন্তু তাদের, আপনি যাদের কথা বললেন যে অ্যাডাম গিলক্রিস্ট এবং ডি কক, তারা কিন্তু তাদের ঘরোয়া ক্রিকেটে যদি আপনি গিয়ে দেখেন, সেই ঘরোয়া ক্রিকেটের ফার্স্ট ক্লাস ম্যাচগুলোতে কিন্তু তারা ঠিক 6-7 অর্ডারে গিয়ে ব্যাট করে। তো আমি এই কারণেই বলছি যে লিটনের জন্য ইটস ভেরি মানে টাফ জব ছিল, যে আজকে ম্যাচটা এখান থেকে 50 রান করাটা আমি বলবো অসাধারণ ইনিংস ছিল সেটা। আরেকটা বিষয়, সেটা ভাই, আমরা এখানে ছোট ছোট আসলে মাঝারি আকারের ইনিংস দেখেছি। আসলে টেস্টের জন্য 50 কিংবা 50 সামথিং প্লাস, এটা যে খুব বড় একটা স্কোর তাও না। আমাদের এই বড় ইনিংস খেলার মানসিকতা কেন আসলে আমরা এই টেস্টে দেখতে পারছি না, বা এই টেস্টে আসলে হয়ে উঠছে না? কিছু দূর যাওয়ার পরে দেখতে পাচ্ছিলাম যে ব্যাটসম্যানদের আসলে শর্ট খেলার প্রবণতা অনেক বেশি। আমরা লিটনকেও দেখেছি, আমরা সাকিবকেও দেখেছি, মাহমুদুল্লাহকেও দেখেছি। এটাকে কিভাবে দেখবেন? আমার কাছে এটা মনে হয় যে আমরা অতিরিক্ত পরিমাণে আমরা ওডিআই ম্যাচটা বেশি খেলি। আমার কাছে মনে হয় আমাদের ঘরোয়া ক্রিকেটের কিন্তু আমাদের যেটা ফরম্যাটে যেটা আছে, যে আমরা জাতীয় লিগ একমাত্র আমাদের কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেট, এরপরে হয়তো বিসিএল একটা ছোট একটা আকারের টুর্নামেন্ট হয়। আমার কাছে মনে হয় এখানে বড় লঙ্গার ভার্সন ক্রিকেটের ম্যাচ আমাদের প্লেয়াররা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেলেন না। আমরা যেমন এখন আশা করছি যে বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে হয়তো টেস্ট ম্যাচ আমরা জিতে যাব, কিন্তু আমার কাছে মনে হয় যে এই চাওয়াটা আমাদের অতিরিক্ত বাড়াবাড়ি হবে। এই কারণেই বলবো যে আমাদের প্লেয়াররা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ম্যাচ কিন্তু ঘরোয়া ক্রিকেটে কিন্তু এরকম লঙ্গার ভার্সন ক্রিকেটে খেলতে সময়টা পান না। তো আমার কাছে মনে হয় এটা একটা প্রথম কারণ হতে পারে যে ব্যাটসম্যানদের কেন এত শর্ট, টেস্ট ক্রিকেটে কেন এত শর্টস খেলার বেশি প্রবণতা। আমার কাছে মনে হয় এটা একটা বড় কারণ। আমার কাছে প্রশ্নটা অবশ্য শুধুমাত্র যে আপনি জাতীয় দলের সাবেক ক্রিকেটার সেই অ্যাঙ্গেলই ছিল না, আরো একটা ভিন্ন অ্যাঙ্গেলে ছিল। সেটা হচ্ছে আপনি হাই পারফরমেন্স যে দলটা বা আমাদের হাই পারফরমেন্স যে স্কোয়াড আছে, সেটার সাথেও আপনি সেই একাডেমির সাথেও জড়িত। তো সেক্ষেত্রেও আসলে সেই একাডেমিতেও যদি এ ধরনের টেন্ডেন্সিটা আসলে প্লেয়ারদের মাঝখানে গড়ে তোলা যায়, তো সেক্ষেত্রে টেস্ট ক্রিকেটে আমাদের অবস্থানটা আসলে কতদূর সামনের দিকে এগোতে পারবে বলে মনে করেন? এখন যারা হাই পারফরমেন্স ইউনিটেড যারা আছেন, তাদেরকে কিন্তু সেরকম ভাবেই ট্রেন আপ করা হচ্ছে যে লঙ্গার ভার্সন ক্রিকেট এবং 50 ওভার ম্যাচে পার্থক্যটা কোথায়, তাদের কিন্তু ওরকম ভাবেই ট্রেন আপ করা হচ্ছেন। তো আমার কাছে মনে হয় যে উদ্যোগটা ইতিমধ্যে ক্রিকেট বোর্ড নিয়েছে হাই পারফরমেন্স ইউনিট দিয়ে, তো এটা যত সময় বাড়ানো যাবে আমার কাছে মনে হয় যে প্লেয়াররা ততই লাভবান হবেন। আর ম্যাচ প্র্যাকটিসের বিকল্প আমার কাছে মনে হয় না যে কিছু হতে পারে। তো এমনিতেই যতটুকু হাই পারফরমেন্স ইউনিটের যেভাবে প্ল্যান করা হয়েছে, সেখানে ম্যাচ প্র্যাকটিসের সুযোগও পাবেন ক্রিকেটাররা অনেক। আমি নিঃসন্দেহে বলতে পারি যে এখান থেকে আমাদের খেলোয়াড়রা, আপকামিং প্লেয়ার যারা উঠে আসছেন, অবশ্যই খুব উপকারিত হবে। অভি ভাই, আমরা একটা ছোট্ট করে সময় চেয়ে নিচ্ছি আপনার কাছ থেকে, আবারও একটু পরে ফিরছি আপনার কাছে। অভি ভাই, এবার না হয় আমরা আবারও একটু ম্যাচের দিকেই চলে যাচ্ছি। সেটি হচ্ছে
ম্যাচে কালকে প্রথম সেশনটা আসলে বাংলাদেশের মানে কিভাবে শুরু করা উচিত বা বাংলাদেশের এখন লক্ষ্যটা কি হওয়া উচিত বলে আপনি মনে করছেন, যেহেতু তাদের স্কোরবোর্ডে 2 ওপেনার কিন্তু ইতিমধ্যে 61 রান জমা করে ফেলেছেন, একটা ভালো সূচনা এনে দিয়েছেন যাই হোক না কেন, তো আমাদের আসলে এখন কি করা প্রয়োজন? অবশ্যই আমার কাছে মনে হয় যে বোলাররা প্রথম ইনিংসের লাইন লেন্থ যেভাবে আমাদের সিম বোলাররা দুজনই যেভাবে লাইন লেন্থ বজায় রেখে বোলিং করেছেন, আমার কাছে মনে হয় সেভাবেই বল করা উচিত। আর বেশি অ্যাটাকিং না হওয়াটাই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য সেটা ভালো, কারণ অ্যাটাকিং করতে গেলে হয়তো দেখা যাবে রানটা খুব তাড়াতাড়ি সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা তুলে নিতে সক্ষম হবেন। তো সেক্ষেত্রেই আমি বলবো যে আমাদের স্পিনাররা এখানে একটা বিরাট বড় একটা ভূমিকা পালন করতে হবে। হয়তো যত লুজ বল, তাদের লুজ ডেলিভারিগুলো কম দেওয়া যায়, আমার কাছে মনে হয় ততই ভালো। ডট বলের সংখ্যা যতই থাকবে আমার মনে হয় বাংলাদেশ টিমের জন্য ততই ভালো, কারণ যত তাড়াতাড়ি তারা রান তুলবে সেটা বাংলাদেশের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে, কারণ বাংলাদেশ কিন্তু চতুর্থ ইনিংসে ব্যাট করবে। তো কালকের দিনে হয়তো যদি আমরা তাদেরকে 250 থেকে 280-র ভিতরে যদি আমরা মানে রাখতে পারি, যদি মানে সেটা কি লিডটা নাকি তাদের স্কোর? আমি তাদের টোটাল স্কোরটা যদি লিড, কিন্তু আপনার এমনিতেই তারা 17 রান মাত্র পিছে, তারা যদি কালকে দিন শেষে যদি 280 রানও করে তাহলে কিন্তু দেখা যায় 260 রানে কিন্তু লিড তাদের থেকেই যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে তাদের লিডটা তারা তো অবশ্যই নিতে চাইবে, আর এখান থেকে বাংলাদেশ আমার মনে হয় এখনই ম্যাচ কিভাবে সেভ করা যায় সেটা চিন্তা করা উচিত, অ্যাটাকিং মোডে না গিয়ে আমার কাছে মনে হয়। মানে অতিরিক্ত আক্রমণাত্মক না হয়ে নিজেদেরকে গুছিয়ে তারপরে যদি আক্রমণে অবশ্যই, যাওয়া কারণ যায় চতুর্থ ইনিংসে ব্যাট করা আমার কাছে মনে হয় যে সত্যি মানে এরকম বোলারদের এগেইনস্টে ফেস করাটা আসলে খুব কঠিন ব্যাপার হবে বাংলাদেশের জন্য। অপি ভাই, এবার আমি আসলে একটু পেছনের প্রসঙ্গে চলে যাব, সেটি হচ্ছে স্কোয়াড নিয়ে একটা মধুর সমস্যায় বিগত কয়েকদিন যাবত আসলে আমাদের দল ভুগছে। সেটা হচ্ছে দলে এতই বেশি পারফর্মারের ছড়াছড়ি, যারা দুর্দান্ত পারফর্মার তারাও কিন্তু আসলে সাইড বেঞ্চে বসে থাকছেন। আমরা এই টেস্টের আগে দেখছি রুবেল হোসেনকে পেসার হিসেবে তিনি বসে আছেন, সৌম্য সরকারকে দেখছি যিনি কিনা ওয়ানডে ক্রিকেটে আসলে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, পাশাপাশি আমরা দেখেছি নাসির হোসেনকেও দলের বাইরে রাখা হয়েছে। তো একটা জায়গাতে প্রশ্ন থেকে থাকবে, সেটা হচ্ছে জুবাইর হোসেন লিখনের জায়গায়, যিনি কিনা লেগ স্পিনার হিসেবে এখন স্কোয়াডে রয়েছেন, তার জায়গায় যদি নাসিরকে খেলানো হতো তাহলে কি আমরা একটা ব্যাটসম্যান বেশি পেতাম কিনা, বা এই জায়গাটায় কিংবা অন্য কোনো জায়গাটায় আপনার আসলে কোনো হয়তো আমরা নাসিরকে যদি লিখনের জায়গায় যদি আমরা নিতাম হয়তো আমার কাছে মনে হয় একটা ব্যাটসম্যান বাড়তো, কিন্তু টেস্ট ক্রিকেটে আমার কাছে মনে হয় 8 জন স্পেশালাইজড ব্যাটসম্যান নিয়ে খেলাটা আমার কাছে মনে হয় যে আসলে একটা অতিরিক্ত বাড়াবাড়ি। আমি এই কারণেই বলছি, কারণ আপনি যে কোনো টেস্ট টিমে দেখেন যখন তারা মাঠে খেলতে নামে তারা কিন্তু জেনুইন 3 জন ফাস্ট বোলার, জেনুইন 2 জন স্পিনার নিয়ে মাঠে নামবে। তো আমার কাছে মনে হয় বাংলাদেশও সেদিকটাই সে পথেই হেঁটেছে। এখন জেনুইন লেগ স্পিনার হিসেবেই কিন্তু জুবাইর লিখন কিন্তু টিমে আছেন, আর পাশাপাশি তাইজুল। তো 2 জন আমরা স্পিনার কিন্তু জেনুইন স্পিনার আমরা পেয়ে গেলাম, এবং 2 জন ফাস্ট বোলার আমরা কিন্তু পেয়ে গেলাম। আমরা কিন্তু তারপরেও কিন্তু আমরা একজন জেনুইন স্পিনার কিন্তু কম নিয়েই কিন্তু আমরা খেলছি, সেটা সাকিব আল হাসান কিন্তু পূরণ করে দিচ্ছেন। সাকিব আল হাসানকে আমি জেনুইন স্পিনার এই কারণে বলছি না, সে কিন্তু আমার মেইন অলরাউন্ডার হিসেবে। তো আমার কাছে মনে হয় যে কোনো দলই যখনই টেস্ট ক্রিকেট খেলতে নামবে অবশ্যই তারা 3 স্পেশালাইজড বোলার তাদের হাতে থাকবেই থাকবে। আপনি যদি অন্যান্য বিশ্বের অন্যান্য দেশগুলোর সাথে দেখেন মিলিয়ে তারা এরকম ভাবেই দল নিয়ে কিন্তু মাঠে নামে, মানে বড় দলগুলোর ক্ষেত্রে অবশ্যই। মেহরাব ভাই, আমরা আবার আপনার কাছে ফিরবো, আলোচনার আসলে অনেকগুলো বিষয়বস্তু রয়েছে, ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতি পর আবার ফিরছি আপনার কাছে। ম্যাচে বাংলাদেশের বোলারদেরকে জ্বলে উঠতে হবে, সেই সাথে চতুর্থ দিন সকালের সেশনটাকেই কাজে লাগাতে হবে বলে মনে করেন লিটন দাস। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে এমনটাই জানান বাংলাদেশ দলের এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। অন্যদিকে চতুর্থ দিনের প্রথম সেশনটাকে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রোটিয়া স্পিনার সিমন হার্মার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের 8 টেস্টের ইতিহাসে এরকম ঘটনা আগে মাত্র একবারই ঘটেছিল। 2008 সালের সেই টেস্টের পর দু দলের নভেম্বরের দেখায় দ্বিতীয়বারের মতো প্রথম ইনিংসে লিড পেল টাইগাররা। র্যাঙ্কিংয়ে শীর্ষ দলটির বিপক্ষে 78 রানের লিডটা আরো বড় হতে পারত, কিন্তু হয়নি, ব্যাটসম্যানরা লম্বা ইনিংস গড়তে পারেননি বলে। তাই ক্যারিয়ারের প্রথম 50 হাঁকানো লিটনের পাখির চোখ বোলারদের দিকে। অন্যদিকে চতুর্থ দিনের প্রথম সেশনটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন প্রোটিয়া স্পিনার সিমন হার্মার। ফার্স্ট অফ অল আমাদের বোলিং খুব ভালো করতে হবে, যদি আমরা গোছানো বল করতে পারি সেটা অবশ্যই পসিবল আমাদের জন্য। এন্ড আমরা এখনো কিছু রানে লিডে এগিয়ে আছি, সো এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট একটা।
আসলে চতুর্থ দিনের শুরুর উপরই সব নির্ভর করছে। আমাদের ওপেনাররা ভালো একটা সূচনা এনে দিয়েছে আমাদের, এখন সেটা ধরে রেখে বড় টার্গেট দিতে হবে আমাদের। তবে এই উইকেটটা অনেক ধীর গতির, এটাই সমস্যা। উইকেট নিয়েও কথা বললেন লিটন। উইকেট ধীর গতির হওয়ায় রান পাওয়াটা কষ্টসাধ্য সেটি স্বীকার করে এই ম্যাচ এখনো বাংলাদেশের দিকে রয়েছে বলে জানালেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। অন্যদিকে এই মুহূর্তে নিজেদের সেরাটা খেলেই ম্যাচে থাকতে চায় দক্ষিণ আফ্রিকা। আমরা সবসময় আগেই আছি এখন পর্যন্ত, কারণ উইকেটটা আমি আগেও বললাম যে একটু ডিফিকাল্ট রান করার জন্য। সো আমরা যদি 2-3টা উইকেট আর্লি ফেলে দিতে পারতাম আজকের দিনের জন্য, সো আমাদের জন্য ভালো হতো। বাট তারপর আমরা এগিয়ে আছি। শুধু ব্যাটসম্যানদেরই নয়, বাংলাদেশ যখন ব্যাট করবে তখন আমাদের বোলারদেরও ভালো বল করতে হবে। স্বাগতিকরা তাদের হোম কন্ডিশনে সুবিধা পাবে, এটা ধরে নিয়ে আমাদের খেলতে হবে। দক্ষিণ আফ্রিকার নেওয়া লিডটাকে 150 থেকে 200 রানের মধ্যে রাখতে পারলে টাইগারদের জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সহজ হবে বলে মনে করেন লিটন। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি অপি ভাইয়ের কাছে। অপি ভাই, এখানে কিন্তু লিটন একটা কথা বলছিলেন যে যদি লিডটাকে 150 থেকে 200 রানের ভিতরে আটকানো যায়, তো যদি সেক্ষেত্রে মানে দক্ষিণ আফ্রিকার স্কোর 278 কিংবা 225-25 এই টাইপের যদি কিছু হয়, তাতেও আসলে বাংলাদেশের একটা সম্ভাবনা থাকবে, যেটি আপনি আবার একটু আগে বলছিলেন। আসলে দুজনের আসলে কথা মিলে যাবে, পরবর্তীতে এরকমই একটা সম্ভাবনা ছিল, সেটাই আসলে হলো। লিটনের কথাটা আমরা সেটা দেখতে পেলাম। আপনি কি এখন মনে করছেন আসলে ব্যাপারটা আদৌ কতটুকু সম্ভব? আমার কাছে মনে হয় যে টিম লাইক সাউথ আফ্রিকা, দেখেন তারা কিন্তু প্রথম ইনিংসে কিন্তু তাদের ব্যাটসম্যানরা কলাপস করার কারণেই কিন্তু তারা কিন্তু 248 কিন্তু আটকে পড়েছিল। আমার কাছে মনে হয় যে এখান থেকে তাদের বড় স্কোর করার মতো তাদের প্লেয়ার আছে এবং তারা করতে পারবেন, আমি এটা বিশ্বাস করি। আবার প্রতিপক্ষ বাংলাদেশি বলাররা প্রথম ইনিংসে যেভাবে বল করেছে সেভাবে যদি বল করতে পারে, আমার কাছে মনে হয় যে অবশ্যই বাংলাদেশের জন্য ভালো। কিন্তু এখান থেকে এক্সট্রাঅর্ডিনারি কোনো পারফরমেন্স যদি হয়তো বের হয়ে আসে, যেমন মুস্তাফিজ যেটা করেছিল প্রথম ইনিংসে, তিনি এটি করছেন, এরকম যদি একটা কিছু মানে হয়তো যদি আমরা দেখতে পাই, তাহলে হয়তো আমরা তাদেরকে 250 বা 300 নিচে আমরা বেঁধে রাখতে সক্ষম হব, আমি এটা বিশ্বাস করি। আর হামারের কথাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, তিনি কিন্তু দুটো কথা বলেছেন যে এক হচ্ছে তাদের প্রথম সেশনটা ভেরি ইম্পর্টেন্ট এবং তারা একটা বড় একটা লিড নিতে চায়। তো বড় একটা লিড নিতে গেলে কিন্তু তারা ডেফিনেটলি কালকে হয়তো তারা টি এর পরের 1 ঘন্টা পর্যন্ত হয়তো তারা ব্যাট করবে। এর মাঝে প্রথম সেশন থেকে নিয়ে এই টি এর 1 ঘন্টা পরে 1 ঘন্টা যতটুকু সময় তারা রানটা তুলে নিতে পারে, এতে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে তারা কালকে অ্যাটাকিং ক্রিকেট খেলবে। এটা কিন্তু পরিষ্কার, মানে অনেকটা ওয়ানডে মেজাজেও তারা খেলতে পারে, তারা ওরকমটাই খেলে, কারণ তারা জয়ের জন্যই নামতে অবশ্যই। আবার এটাও কিন্তু বলেছেন যে এই উইকেটে রান করা কষ্টকর, কারণ উইকেট কিন্তু ধীরগতি সম্পন্ন। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই কালকে বাংলাদেশি স্পিনাররা বেশি বল করবেন, আমি এটা বিশ্বাস করি। কারণ যতটুকু সম্ভব ব্যাটসম্যানদের কম মারতে দেয়া যেটা মানে হবে সেটা স্পিনাররা, উইকেটের প্রপার ইউটিলাইজেশনটা তখনই হবে যদি স্পিনাররা যদি বেশি বল করে, তাহলে প্রপার ইউটিলাইজেশনটা হবে। যদি মানে আসলে ব্যাপারটা যেহেতু উইকেটের প্রসঙ্গে চলেই আসা গেল, তা আমার উইকেট নিয়ে আসলে একটু প্রশ্ন করার ইচ্ছা আছে। সেটা হচ্ছে মেহরাব ভাই, এই যে উইকেটগুলো বাংলাদেশের কন্ডিশনে আসলে হয়ে থাকে, আমরা একটু স্লো একটু স্পিনিং ট্র্যাকে আসলে খেলতে অভ্যস্ত এবং আমাদের উপমহাদেশীয় কন্ডিশনটাই আসলে এরকম, কিন্তু দক্ষিণ আফ্রিকা আসলে ফাস্ট বোলিং কন্ডিশনে বেশিরভাগ খেলে থাকে। তো সেক্ষেত্রে আসলে আমরা যতদূর বুঝেছিলাম যে তারা স্পিনে দুর্বল বা ফাস্ট বোলিং এ হয়তো বা একটু ভালো হবে, সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। এই ব্যাপারটা আসলে কিভাবে দেখছেন? তারা কিন্তু আসলে আমাদের দু ধরনের বোলিংই ঘায়েল হচ্ছেন, অথবা দু ধরনের বোলিংই তারা ভালো করছেন। আমার কাছে মনে হয় যে এই প্রবাদ বাক্যটা মানে যারা মানে করে থাকেন যে তারা দক্ষিণ আফ্রিকা তারপর ইংল্যান্ড তারা স্পিনে ভালো না, এটা হয়তো আজ থেকে যদি 15 বছর আগে যদি মন্তব্যটা করতেন তাহলে হয়তো সঠিক আমি মেনে নিতাম। কিন্তু এখন কিন্তু সাউথ আফ্রিকান প্লেয়াররা ম্যাক্সিমাম প্লেয়াররা কিন্তু ইন্ডিয়াতে আইপিএল কিন্তু সমানে খেলে যাচ্ছেন, তারা স্পিনটাই কিন্তু বেশি হ্যান্ডেল করছেন। আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে যদি বলেন যে স্পিন কারা বেশি খেলে মানে ভালো খেলতে অভ্যস্ত, আমি সাউথ আফ্রিকান এবং অস্ট্রেলিয়ান প্লেয়ারদেরই নাম বেশি বলবো, কারণ তারা উপমহাদেশে এখন আইপিএলে কিন্তু তারা স্পিনটাই বেশি খেলেন। আর আমার কাছে মনে হয় যে বর্তমানে ইন্ডিয়ার পরে যদি কেউ স্পিন ভালো খেলে থাকেন, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ানের কিন্তু ভালো একটা পেশাদারি মনোভাবই আসলে কথাগুলো বলা হচ্ছে। আসলে তাই ঠিক। আর আরেকটা ছোট্ট করে বিষয়ে সেটা জাস্ট জিজ্ঞাসা করার আছে, একদম ছোট্ট করে জানতে চাইবো, সেটি হচ্ছে গিয়ে বাংলাদেশের এই টেস্টে শতকরার হিসাবে সম্ভাবনা এই মুহূর্তে কতটুকু? আমি বলবো 60%, 60-40। অনেক অনেক ধন্যবাদ মেহরাব ভাই। আমরা আসলে চাইবো 60 নয়, আমরা আপাতত 100%ই জয়ের সম্ভাবনা চাই এবং চাই যে বাংলাদেশ এই টেস্টটা জিতুক। এত রাতে আমাদের স্টুডিওতে আসার জন্য কষ্ট করে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর।
টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিল সকার ক্লাব ফেনী। বৃহস্পতিবার ফরাশগঞ্জকে 4-2 গোলে হারিয়েছে ফেনীর ক্লাবটি। এই জয়ে 15 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে সকার ক্লাব ফেনীর অবস্থান টেবিলের 7 নম্বরে। আর সমান ম্যাচ খেলে 5 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে ফরাশগঞ্জ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফরাশগঞ্জের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ঢঙে খেলতে থাকে সকার ক্লাব ফেনী। তাই ম্যাচের 2 মিনিটে গোলের দেখাও পেয়ে যায় তারা। মিডফিল্ডার আলী হুসাইন লিড আনেন ফেনীর হয়ে। এরপর সোহেলের গোলে লিড দ্বিগুণ করে সকার ক্লাব ফেনী। 38 মিনিটে গাম্বিয়ান ফরওয়ার্ড দাউদা কিসে ব্যবধান আরও বাড়ান সকারের হয়ে। বিরতির পর ফিরে অবশ্য ম্যাচের 53 মিনিটে ফরাশগঞ্জের হয়ে ব্যবধান কমান রাসেল। এরপর ফেনীর আলাউদ্দিনের আত্মঘাতী গোলে ব্যবধান আরও কমায় ফরাশগঞ্জ। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। উল্টো ম্যাচের 79 মিনিটে দাউদা কিসে তার জোড়া গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে সকার ক্লাব ফেনী। এর আগে লিগের প্রথম লেগের ম্যাচ ড্র করেছিল দুদল। 25 জুলাই থেকে ঢাকাতে শুরু হতে যাচ্ছে জেএফএ অনূর্ধ্ব 14 নারী জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, যেখানে 6টি বিভাগীয় চ্যাম্পিয়ন দল ও 2টি সেরা রানার্স আপ দল অংশ নেবে। এই উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী কমিটির আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে চ্যাম্পিয়নশিপের বিস্তারিত তুলে ধরেন নারী ফুটবল কমিটির ডেপুটি চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্ট থেকে বয়সভিত্তিক দলগুলোর জন্য খেলোয়াড় বাছাই করা হবে বলে সম্মেলনে জানানো হয়। এছাড়া নারী ফুটবলের উন্নয়নে এমন বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজন অব্যাহত রাখার ব্যাপারে সকলের সহযোগিতাও কামনা করা হয়। পাশাপাশি নারী ফুটবলের উন্নয়নে সরকারি সহযোগিতার ব্যাপারে আশা প্রকাশ করা হয়। এদিকে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাথে খেলতে কাতার, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন ও বাহরাইন প্রাথমিকভাবে রাজি হয়েছে বলেও জানান তিনি। মোট 8টি টিম নিয়ে এখন ফাইনাল রাউন্ড আমরা শুরু করতে যাচ্ছি ঢাকাতে। এই টুর্নামেন্টটা করার আমাদের একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে একদম ছোট বয়সের অর্থাৎ ছোট প্লেয়ারদেরকে তুলে নিয়ে আসা, এবং এটা একটা বছর করলে হবে না, এটার কন্টিনিউয়েশন থাকতে হবে। সে কারণে জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সাথেও আমাদের কথা হয়েছে। সারা পৃথিবীতেই কিন্তু ফুটবল লুক আফটার করে মানে গভর্নমেন্টের টাকায়। তো আমরা আশা করব বাংলাদেশও একদিন সেটা বুঝবে এবং তারা এগিয়ে আসবে। বাংলাদেশের নারী হ্যান্ডবল ক্লাবগুলোর বিপক্ষে বেশ কয়েকটি প্রীতি ম্যাচের অভিজ্ঞতা আসন্ন এসএ গেমসে দারুণ প্রস্তুতি হিসেবে দেখছে মালদ্বীপ জাতীয় নারী হ্যান্ডবল দল। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আমন্ত্রণে ঢাকায় প্রীতি ম্যাচে অংশ নেয় অতিথি দলটি। আর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের নারী হ্যান্ডবল খেলোয়াড়রা। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের আয়োজন করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন BOA। মাত্র 2 বছর আগে যাত্রা শুরু হয় মালদ্বীপ জাতীয় নারী হ্যান্ডবল দলের, যাদের দেশের বাইরে এর আগে ভারত ছাড়া অন্য কোথাও খেলার অভিজ্ঞতা নেই। তবে সম্প্রতি বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আমন্ত্রণে প্রথমবারের মতো সফরে এসেছে নবীনতম এই দলটি, যেখানে বাংলাদেশের বিভিন্ন নারী হ্যান্ডবল ক্লাবের বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নিচ্ছে দলটি। তবে দেশের বাইরে বাংলাদেশের মতো নারী হ্যান্ডবলে অভিজ্ঞ দলের সাথে খেলতে পেরে বেশ আনন্দিত মালদ্বীপ জাতীয় নারী হ্যান্ডবল দলের সদস্যরা। বাংলাদেশের বিভিন্ন ক্লাবগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা আসন্ন এসএ গেমসে মালদ্বীপ দলের সদস্যদের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে বলে বিশ্বাস তাদের। এমন আমন্ত্রণ পেয়ে আমরা খুবই আনন্দিত। বাংলাদেশের মেয়েরা অনেক আগে থেকে হ্যান্ডবল খেলে আসছে, তাই তাদের সাথে খেলে আমরা অনেক কিছু শিখছি। আর এই ম্যাচগুলো থেকে পাওয়া অভিজ্ঞতাকে আমরা এসএ গেমসে কাজে লাগাতে চাই। অন্যদিকে বাংলাদেশের নারী হ্যান্ডবল খেলোয়াড়রা খুব একটা আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায় না, তাই অতিথিদের বিপক্ষে এমন প্রীতি ম্যাচ খেলার সুযোগ পেয়ে তারাও খুশি। এই ধরনের ম্যাচ আমাদের খেলোয়াড়দেরকে উদ্বুদ্ধ করে একটা ইন্টারন্যাশনালি লেভেলের ম্যাচ আর কি, বিকজ এটা একটা কান্ট্রি টিমের সাথে একটা সংস্থা টিম যখন খেলবে, ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। থ্যাঙ্কস টু বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন যে এই ধরনের একটা খেলা অ্যারেঞ্জ করেছে। অন্যদিকে ভবিষ্যতে এই ধরনের উদ্যোগে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের। প্রস্তুতি যখন নিবে, তখন যদি ফেডারেশন এইভাবে যদি আমাদের কাছে রিকোয়েস্ট করে যে আমরা একটা প্রীতি ম্যাচ বাইরে খেলতে দিতে চাই কিংবা কাউকে আনতে চাই, সেখানে অলিম্পিক তাদেরকে অবশ্যই সহযোগিতা করবে। দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক ক্লাব বিজেএমসির সাথে 21-16 গোলে হেরেছে আমন্ত্রিত মালদ্বীপ জাতীয় নারী হ্যান্ডবল দল। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। বিরাট কোহলিকে অধিনায়ক করে শ্রীলঙ্কা সফরের জন্য টেস্ট সিরিজের 15 সদস্যের দল ঘোষণা করেছে ভারত। 4 বছর পর টেস্ট দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার অমিত মিশ্রা।
আগস্টে 3 ম্যাচ টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে ভারতের। সর্বশেষ বাংলাদেশ সফরে বৃষ্টিবিঘ্নিত টেস্ট ম্যাচে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতকে। শ্রীলঙ্কা সফরেও দলে খুব একটা পরিবর্তন আনেনি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন করণ শর্মা। এছাড়া পুরোপুরি ফিট না হওয়ায় পেসার মোহাম্মদ শামিকেও দলে রাখা হয়নি। তবে বাংলাদেশ সফরে না থাকলেও এ সিরিজে ফিরেছেন ব্যাটসম্যান লোকেশ রাহুল। দীর্ঘদিন পর কোনো আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলতে নামবেন অমিত মিশ্রা। 2011 সালে ইংল্যান্ডের বিপক্ষে দেশের হয়ে সবশেষ টেস্ট খেলেছেন এই লেগ স্পিনার। অমিত মিশ্রা was always been part of কন্ডিশনের কথা মাথায় রেখেই শ্রীলঙ্কা সফরে অমিত মিশ্রকে দলে রাখা হয়েছে। হরভজন ও অশ্বিনের সাথে মিশ্রা যোগ দেওয়ায় আমাদের স্পিন আক্রমণ খুবই শক্তিশালী হয়েছে। দল নিয়ে নির্বাচকরা খুবই আশাবাদী। ক্রিকেটের সহযোগী দেশগুলোর জন্য ওডিআই তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। আইসিসির সহযোগী দেশগুলোর পাশাপাশি র্যাঙ্কিং এর নিচের সারির পূর্ণ সদস্য দলগুলোর দ্বিপাক্ষিক সিরিজেও বাণিজ্যিকভাবে খুব একটা লাভ হয় না। তাই সিরিজগুলোর ব্যয় সহ যাবতীয় বিষয় বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রিচার্ডসন। এবছর অক্টোবরে বিভিন্ন দেশের প্রধান নির্বাহীদের অংশগ্রহণে একটি সভা আয়োজন করা হবে বলেও জানান তিনি। যে সভায় আইসিসির সহযোগী দেশগুলোর 6 জন প্রতিনিধি উপস্থিত থাকবেন। আইসিসির টেস্ট তহবিলের মতো ওয়ানডেতেও ফান্ড গঠনের উদ্যোগ নিল আইসিসি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। ঠিকানা বদলের মৌসুম চলছে ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলোতে। অনেক তারকা ফুটবলারই পরিবর্তন করছেন তাদের ঠিকানা। এবার জুভেন্টাস থেকে বায়ার্ন মিউনিখে নাম লেখালেন চিলির ফুটবলার আর্তুরো ভিদাল। এছাড়া বার্সেলোনা থেকে পেদ্রোকে দলে পেতে চাইছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদলের খবর থাকছে এবারের প্রতিবেদনে। বায়ার্ন মিউনিখের সঙ্গে প্রায় 1.5 দশকের সম্পর্ক ছিন্ন করে কদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন বাস্তিয়ান শোয়ানস্টাইগার। তবে শোয়াইনের শূন্যস্থান পূরণে বেশি সময় নিল না বায়ার্ন মিউনিখ। আর্সেনাল, বার্সেলোনা এমনকি ম্যান ইউনাইটেডও আগ্রহী ছিল কিছুদিন আগে চিলিকে কোপা আমেরিকা জেতানো মিডফিল্ডার আর্তুরো ভিদালকে দলে ফেরাতে। তবে শেষ পর্যন্ত জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখই হতে যাচ্ছে 28 বছর বয়সী এই ফুটবলারের নতুন ঠিকানা। ইউভেন্টাস থেকে ভিদালকে দলে টানতে বাভারিয়ান জায়ান্টদের গুনতে হচ্ছে প্রায় 28 মিলিয়ন পাউন্ড। আর বায়ার্নের সঙ্গে ভিদাল দীর্ঘমেয়াদী চুক্তি করছেন বলে ইঙ্গিত দিয়েছেন সভাপতি কার্ল হেইন্স রুমেনিক। 2011-12 মৌসুমে ইতালিয়ান জায়ান্ট ইউভেন্টাসে যোগ দেন ভিদাল। গেল 4 মৌসুমে জুভদের জার্সি গায়ে 171 ম্যাচে 48 গোল করার পাশাপাশি তিনি জিতেছেন 7টি শিরোপা। এদিকে এই মৌসুমে এরই মধ্যে বেশ কজন ফুটবলারকে দলে টেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু তাতেও সন্তুষ্ট হচ্ছেন না কোচ লুই ভ্যান হল। এবার বার্সেলোনা থেকে স্প্যানিশ স্ট্রাইকার পেদ্রো রদ্রিগেজকে দলে পেতে 22 মিলিয়ন পাউন্ড প্রস্তাব করতে প্রস্তুত রেড ডেভিলরা। মেসি, নেইমার, সুয়ারেজ দলে থাকায় কাতালানদের হয়ে নিয়মিত মাঠে নামার সুযোগ পান না পেদ্রো। এ কারণেই ক্লাব পরিবর্তনের সিদ্ধান্ত তিনি নিতে পারেন বলে জানিয়েছেন পেদ্রোর ক্লাব সতীর্থ সার্জিও বুস্কেটস। বার্সেলোনার জার্সি গায়ে 318 ম্যাচে 98টি গোল করেছেন 27 বছর বয়সী স্ট্রাইকার পেদ্রো। অন্যদিকে অ্যাস্টন ভিলা থেকে 32.5 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুলে যোগ দিয়েছেন বেলজিয়ান স্ট্রাইকার ক্রিশ্চিয়ান বেন্টেকে। লিভারপুলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামি ফুটবলার, অ্যাস্টন ভিলার হয়ে 100 ম্যাচে 49 গোল করা 24 বছর বয়সী এই স্ট্রাইকার। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে 65 মিলিয়ন ইউরোর বিনিময়ে অ্যাঞ্জেল ডি মারিয়াকে দলে ফেরাতে সম্মত হয়েছে ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। এমনটাই খবর জানিয়েছে ফ্রান্স ফুটবল। তবে কোনো ক্লাবের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানানো হয়নি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ফুটবলের নতুন মৌসুমে মেক্সিকো থেকে নিজ দেশে ফিরে যাচ্ছেন তারকা স্ট্রাইকার রোনালদিনহো। দেশে ফেরার আগে মেক্সিকোর ফুটবলকে বিশ্বব্যাপী পরিচিতি করে তুলতে বিশ্বমানের ফুটবল তারকাদের দলে ফেরানোর পরামর্শ দিলেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনালদিনহো। মেক্সিকোর পাট চুকিয়ে ব্রাজিলে ফিরে যাওয়ার আগে শিশুদের সাথে ফুটবল নিয়ে কিছু সময় কাটান 35 বছর বয়সী স্ট্রাইকার। এ সময় তিনি ফুটবলের কলা কৌশল দেখিয়ে মুগ্ধ করেন শিশুদের। বিদায় নেওয়ার আগে সাংবাদিকদের জানান, নিজ দেশে ফেরার সুযোগ পেয়ে তিনি খুবই আনন্দিত। ব্রাজিলিয়ান লিগের শিরোপা জেতানোর লক্ষ্য নিয়ে আগামী মৌসুমে মাঠে নামবেন রোনালদিনহো। এ সময় মেক্সিকোর ফুটবল নিয়েও অনেক কথা বলেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। ইতালির ক্লাব এসি মিলান থেকে 2014 সালে মেক্সিকান ক্লাব কুয়েতিরাতোতে নাম লিখিয়েছিলেন। তবে সেখান থেকে খুব বেশি দিন থিতু হননি এই তারকা। এবারের নতুন মৌসুমে তাকে দেখা যাবে স্বদেশি ক্লাব ফ্লুমিনেন্সের জার্সি গায়ে।
Y creo que si vienen jugadores মেক্সিকোর ঘরোয়া ফুটবলের আরো বহুদূর এগোনোর সুযোগ আছে, তবে তার জন্য দলে বিশ্বমানের ফুটবলারের অভাব রয়েছে। এজন্য তারকা ফুটবলারদের দলে টানার চেষ্টা করতে হবে, তাহলেই একদিন মেক্সিকোর ফুটবল বিশ্বব্যাপী পরিচিতি পাবে। venir a México y esto va a ser জেফ্রি ওয়েবের পর এবার ফিফার আরেক কর্তা ব্যক্তি জ্যাক ওয়ার্নারকে হস্তান্তরের আবেদন জানালো যুক্তরাষ্ট্র। ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার দুর্নীতি নিয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। তদন্তের স্বার্থে ফিফার সাবেক সহ সভাপতি জ্যাক ওয়ার্নারকে হস্তান্তরের আবেদন জানিয়েছে ত্রিনিদাদ ও টোবাগোর কাছে অলরেডি চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে হস্তান্তর আবেদনপত্রের কাগজপত্র ত্রিনিদাদের অ্যাটর্নি জেনারেল গারভিন নিকোলাসের কাছে এসে পৌঁছেছে। খুব দ্রুতই কাগজপত্র যাচাই বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে বলে জানান নিকোলাস। দুর্নীতি আর অর্থ কেলেঙ্কারির অভিযোগে ফিফার সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেফতার করে ত্রিনিদাদ পুলিশ। বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন। তবে 27 জুলাই হস্তান্তর আবেদনের প্রেক্ষিতে আদালতে হাজির হবেন ওয়ার্নার। এর আগে সুইজারল্যান্ডে আটক ফিফার আরেক কর্তা ব্যক্তি জেফ্রি ওয়েবকে তদন্তের স্বার্থে হস্তান্তরের জন্য আবেদন করেছিল যুক্তরাষ্ট্র। এদিকে ত্রিনিদাদের আইনজীবীরা মনে করছেন যুক্তরাষ্ট্রে ওয়ার্নারের এই হস্তান্তরের বিষয়টির মীমাংসা হতে 5 বছরের মতো সময় লাগতে পারে। আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপের খবর। হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দুদলের এই ম্যাচ শুরু হবে শুক্রবার বিকেল 4টায়। 2015-16 ইউরোপিয়ান ক্লাব মৌসুম শুরুর আগে চ্যাম্পিয়ন্স কাপে খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে ক্লাবগুলো। সেই ধারাবাহিকতায় এবার ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। যদিও এর আগে নতুন কোচ বেনিতেজের প্রথম ম্যাচে রোমার বিপক্ষে সাডেন ডেথে 7-6 গোলে হেরে অঘটনের শিকার হতে হয়েছে মাদ্রিদিস্তানদের। তবে এর আগে দুবার দুদলের দেখায় একবার ড্র ও একবার জয়ের দেখা পেয়েছিল লস ব্লাঙ্কোসরা। তাই এ ম্যাচে জয় তুলে নিতে চাইবে বেনিতেজের দল। অন্যদিকে রিয়াল মাদ্রিদ রোমার কাছে হারলেও এই সাডেন ডেথেই রোমাকে 5-4 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এছাড়া দারুণ ফর্মে থাকা পেলেগ্রিনি শিষ্যরা শেষ 5 ম্যাচের একটিতেও হারের স্বাদ পায়নি। তাই রিয়ালের বিপক্ষেও জয় তুলে নিতেই মাঠে নামবে সিটিজেনরা। ইউএস ওপেনে সরাসরি কারা অংশগ্রহণ করবে সে তালিকা ঘোষণা করেছে ইউএস টেনিস ফেডারেশন। আগামী মাসে অনুষ্ঠিতব্য ইউএস ওপেনে খেলার জন্য তালিকায় সরাসরি রাখা হয়েছে বিশ্ব সেরা টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও নোভাক জোকোভিচকে। ইউএস ওপেনে পরপর 3বার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস ইরা ওপেনেও রেকর্ড করে চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়াও সেরেনা উইলিয়ামসই প্রথম নারী যিনি বিশ্বের 4টি গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন। তাই সেরেনাকে ইউএস টেনিস ফেডারেশন সরাসরি টুর্নামেন্ট খেলার অনুমতি দিয়েছে। একইভাবে নোভাক জোকোভিচ পরপর 5বার ইউএস ওপেনের ফাইনালে খেলেছেন। যদিও 5বারের বিপরীতে জোকোভিচ কাপ জিতেছেন 2011 সালে একবারই। এছাড়া 8মবারের মতো নোভাক জোকোভিচ এবছর অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেবেন। সব মিলিয়ে তাদের সরাসরি খেলার অনুমতি দেয়ায় ইউএস ওপেনের মান বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। There it is, 50 for Lytton Dust, showed real class. সাকিব লিটনের ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয়বারের মতো লিড বাংলাদেশের। টাইগারদের 326 রানের জবাবে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ বিনা উইকেটে 61 রান। এখনো 17 রানে পিছিয়ে অতিথিরা। তৃতীয় দিনেও বৃষ্টির বাধায় খেলা হয়নি প্রায় 25 ওভার। দর্শক, এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। পাশাপাশি খেলার আপডেট পেতে এসএমএস করুন *S লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়ের।